প্রথম শুরুতেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং সেই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন রেগুলার লিসনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইনশাল্লাহ ভালো আছেন। আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে তিনি তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন এবং বলেছেন যে প্লিজ এটা মেনশন করবেন না। আমি স্টুডিওতে এসে স্টোরি বলতে পারছি না, তাই দুঃখিত। অনেকবার অডিও ক্লিপ পাঠানোর চেষ্টা করেছি, হয়ে ওঠেনি। আমি প্রায় প্রথম থেকে ভূত এফএম শুনে আসছি। আমার স্টোরিটা মূলত ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি প্রথমেই বলি, অনেকের কাছে এই ঘটনাটি নিছক কাল্পনিক মনে হতে পারে, কারণ এই ঘটনায় এমন কিছু নাম আছে যা শুধু গল্পের বইয়ে পড়েছি। আমি আপনাদের অনুভূতি নিয়ে মজা করতে চাই না। আপনারাও আমাকে কাল্পনিক বলে ছোট করবেন না। আমি ও আমার পরিবার ভূত এফএমকে ভালোবাসি, ইনশাল্লাহ আপনারাও। তখন সময় 2013 সাল। আমি সবে ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং বিএসসি অ্যাডমিশন নিয়েছি। আমার চাকরি হয় বাংলাদেশের নাম করা একটি কোম্পানিতে এবং ট্রান্সফার করা হয় আমাকে সিলেটে, মৌলভীবাজারে। প্রথম দিকে আমি অফিসের বাসা না পাওয়ার কারণে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে ভাড়া নিই। ভালোই চলছিল আমার সবকিছু। বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে আমার খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। তারা দুইজন এমন একটি অপ্রত্যাশিত অফার এক সময় আমাকে দেয়, বিশেষত সে অফারটি খুবই বিরক্তিকর লাগে। তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলি। ওনারা তেমন কোনো একটা রিয়্যাক্ট করেন না। এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমিটরিতে চলে যাই। হঠাৎ করেই শুরু হয় অপ্রত্যাশিত যত সব অদ্ভুতুরে কাণ্ড। আমি অনুভব করতে শুরু করি যে আমি জাস্ট কিছুক্ষণ আগে করা কাজ সহজেই ভুলে যাই। কাজে ও লেখাপড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। একটা সময় এই প্রবলেমগুলো এত তীব্র হতে থাকে, আমি ঢাকা ব্যাক করি। আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই, কিছু হয় না। এর মধ্যে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে আর আমি তার কমান্ডে কাজ করছি। একা থাকতে ভয় লাগতো, মনে হতো আমি পাগল হয়ে যাব। এর প্রায় 1 মাস পর আমার অফিসের একটি সাঁওতাল ছেলে, তার নাম বিশ্বনাথ, আমাকে ওর বাড়িতে গদ্রিবঙ্গা পূজায় ইনভাইট করে। গদ্রিবঙ্গা হচ্ছে অপদেবতা, যা দেখতে ছোট বাচ্চাদের মতো এবং সাঁওতাল মতে গদ্রিবঙ্গা তার পূজারীকে ধনী করতলে বিনিময়ে পূজারী তার শিশু বিসর্জন করে। আমার কিছু কলিগ ওর বাসায় যায়। যাওয়ার পর আমরা নোটিস করি একজন তান্ত্রিকের মতো লোক অপার্থিব দৃষ্টিতে আমাকে দেখছে আর যেন মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। তান্ত্রিক বলার কারণ ওই ব্যক্তির মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুটে রকমের কালো, যেন সাক্ষাৎ অশরীরী আর সাধারণ মানুষের মতো। আর সবকিছু বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানতো। আমার ভালো লাগছে না বলে উক্ত স্থান ত্যাগ করি। এর মধ্যে আমার শরীরে আরো অবনতি হয়। হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে। ও আমাকে বলে, স্যার, আমি আপনার ফ্ল্যাটের নিচে, একটু আসতে পারবেন? নিচে নামলে ও বলে, স্যার, আপনি আমার সাথে একটু বাগানে যেতে পারবেন? চা বাগানে, যেখানে সাঁওতালদের গ্রাম। আমি প্রথমে না করলেও পরে যাই। আমার যাওয়ার পর আমি দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে। বিশ্বনাথ বলে ওর মামার নাম শিবরা, এই বলে পরিচয় করিয়ে দেয়। মামা আমাকে বসতে বলে এবং বলে, কতদিন ধরে তোমার অসুখ? আমি একটু অবাক হই, বলি 5-6 মাস। শিবরা বলে, খুব দেরি করে ফেলেছ। আমি বলি, কি? তারপর
তান্ত্রিক বলে যে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব খারাপ ভাবে। আমি একটু বিরক্তি নিয়ে বলি, মামা, আমার কোনো শত্রু নেই যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আমার এমন বলার কারণ এই যে আমার মনে হচ্ছিল শিবরা ভণ্ড এবং নেশা করে টাকার জন্য এসব আমাকে বলছে। তারপর তান্ত্রিক আমাকে বলল যে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো? তুমি আজকে রাত্রে এই বাসায় থাকো, আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করব। বিশ্বনাথ আমাকে বলেছিল ওর মামা অঘোরী সাধু। কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল। যে কেউ আমাকে কোনো ডাক্তার কবিরাজের কথা বলতো, আমি সেখানে যেতাম। তাই শিবরা কেউ আমি সঙ্গ দিতে আমি ভেবে নিলাম যে সঙ্গ দেব এবং আমি সুস্থ হতে চাই। ওই রাতে আমরা চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে একটা ছোট পাহাড়ি নদীর ফাঁকা মাঠের প্রান্তে এসে থামি। প্রকৃতির মায়াভিরাম দৃশ্চিত্র বিক্ষুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর তাণ্ডব রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহ্বরে হারিয়ে যেতে। তান্ত্রিক আমাকে রেখে কি যেন খোঁজ করছিল। কিছুক্ষণ পর আমাকে ডাকে এবং একটি জায়গায় বসতে বলে। তান্ত্রিক আমার সামনে বসে। আবছা আলোয় মনে হচ্ছিল এ বুঝি শয়তানের মানবিক রূপ। চারিদিকের পরিবেশ এমন ছিল, আর্দ্র পোড়া গন্ধ, সাথে শেয়ালের ডাক, শির দাঁড়ায় হিম বয়ে যাচ্ছে। হঠাৎ তান্ত্রিক আমার মাথায় 2 হাত চাপ দিয়ে ধরে। আমার ভয়ে এমন ফিল হচ্ছিল যে গলা দিয়ে কলিজাটা ফেটে বেরিয়ে আসবে। আমি ভাবছিলাম সেন্সলেস হই না কেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে বলে আশেপাশে না দেখে তাকে অনুসরণ করতে। অন্যান্য স্টোরিতে যা হয় ওই রকমের কিছুই হয় নাই, ডাক দেয়নি কেউ। বাট একটা প্রাণী, যা গরিলাও বলা চলে না, আবার অতিকায় কোনো জানোয়ার না, অদ্ভুত প্রাণীটা একবার সামনে আসে আর পিছন দিকের থেকে ধরে এমন ভাবে মনে হয়, এবং বাড়িটা ঢুকবো এমন সময় যা দেখি একটা মানুষ, বাঁশের মতো চিকন দেহ যা পুড়ে ঝলসে গিয়েছে, হাত বাড়িয়ে যেন আমাকেই ধরতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না। আমি দেখতে চাইলে তান্ত্রিক বলে, ঘুমকে মাত দেখো। তান্ত্রিক ভারতের ছিল। ওই সাঁওতাল গ্রামটির নাম চাম্পারায়। ভারত বর্ডারের পাশেই, ভারত বললেই চলে। যারা মৌলভীবাজারের বাসিন্দা তারা অবশ্যই পরিচিত। পরদিন সকালে তান্ত্রিকের কাছে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের একটা সদ্য পোড়া চিতায়। ওই জায়গায় আমরা ঠিক মাঝামাঝি ছিলাম। তান্ত্রিকের কাছে জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ইকুইপমেন্টগুলো খুব বাজে, যেমন কুমারী মায়ের সন্তানের মাথা, আমার চুল, নখ, মুখের খাবার ও লালা। তান্ত্রিকের চিকিৎসায় আমি কিছুটা ভালো হই। আর যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই জঘন্য এবং সরাসরি শয়তানের পূজারী। তান্ত্রিক আমাকে বলে তারা কেউ নয়, আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী। আমার প্রচন্ড রাগ হয়। আমি তান্ত্রিককে বলি আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। প্রথমে না বলে, পরে তাকে আমি কনভিন্স করতে পারি এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য। সে আমাকে দীক্ষা দিতে সম্মত হন। তান্ত্রিক আমাকে বলেন পূর্ণিমা এবং অমাবস্যার মাঝামাঝি একটা সময় আছে, তখন আমরা ওই পূর্বের শ্মশান ঘাটে যাব। এর মধ্যে অতিক্রান্ত হল 1.5 বছর। এটা 2015 অক্টোবরের ঘটা। আমার শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার সময় তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেন। কিছু অস্বাভাবিক দেখলে তার চোখ বরাবর দৃষ্টিতে রাখতে, তাতে ওইটার শক্তি হ্রাস পায়। আমাদের সাথে ওই দিন বিশ্বনাথ ছিল। যাওয়ার সময় আমরা কিছু প্রয়োজনীয় বস্তু নিয়ে যাই: ধূপ, মাথার খুলি, সিঁদুর, ছুরি, লাশের মাথা কাটার জন্য ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই। তারপর রাত আনুমানিক 2:30 কি 3টা। তান্ত্রিক আমাকে একটা কবর খুঁড়তে বলে। আমি করি। কবরের ভেতরে থাকা লাশ দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। বিশ্বনাথ দূরে আছে পড়ে। তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে, ও কিছু না, কবরে যে আছে সে আমার সাধন অংশভোগী।
সেও তান্ত্রিক ছিল। কি ভয়ঙ্কর সে দৃশ্য আর বিক্ষুটে গন্ধ। তান্ত্রিক বলে আমি যেন লাশটাকে বসাই এবং তার পাশে বসি। বসার পর পূর্বের শেখানো ভাবে আমি ধূপ জ্বালি ও লাশটাকে সিঁদুর পরাই এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেটা পাঠ করি। পরক্ষণেই চোখ খুলে দেখি তান্ত্রিক বিশ্বনাথ। কেউ নেই, আমি এবং লাশ একা। হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমার পিলে চমকে যায়। আমি টলারেট করতে পারছিলাম না। জানি না মনের অজান্তে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। তখনই চূড়ান্ত ভয়। লাশটা আমার বুকে পা দিয়ে চেপে ধরে। আমি বুঝতে পারছিলাম আজ আমার শেষ রাত। এইগুলো আমার অপকর্মের ফল। আমি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। চাপ বাড়তে থাকে। কতক্ষণ এরকম ছিল আমি জানি না, সঠিকভাবে বলতেও পারবো না। আমি একসময় চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পা খুলে যায়। কি বিভীষিকাময় সেই দৃশ্য। প্রাণপণে দৌড়তেই আমি শ্মশানের পাশেই দেখি বিশ্বনাথ পড়ে আছে। ওকে টানতে শুরু করি, কিন্তু কাজ বিশেষ হয়নি। পিছনে দেখি তান্ত্রিক। সে আমাকে একটা চড় মারে, বলে কি ভুল করলি? তোকে আমি বারবার করে বললাম, বিদ্যের সব দিতে চেয়েছিলাম, তুই নষ্ট করলি। জানিস না কে ছিল ওইটা? আর কোনোদিন আমার সামনেও আসবি না। তোর কত ক্ষতি হয় দেখিস। আমি সাময়িকভাবে কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই। সব দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি। ততক্ষণে দিনের আলো ফুটে গেছে। অবাক করার বিষয় হচ্ছে কবর যা ছিল তাই আছে। খোঁড়াখুড়ির কোনো চিহ্ন মাত্র নেই, আর শিবরাতান্ত্রিকও নেই। আমি জানি না আসলে কি হয়েছিল, ওকে ডাকিনি ছিল কিনা, কিন্তু জানি অবশ্যই ভালো কিছু ছিল না। এই ঘটনার পর আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে। আমার একটা বিরাট ক্ষতি হয়। আমার কথায় জড়তা আছে, তাই স্টুডিওতে আসার সাহস সঞ্চার করতে পারিনি। ও সাধনী দীক্ষা ভুলে যাই। আল্লাহ পাক আমাকে নিজের হাতে বাঁচিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ। লিসেনার্স, আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক দয়া করে প্র্যাকটিস করবেন না, শখ করেও না। এর ফলাফল কখনো ভালো হয় না, কাউকে করতেও দেবেন না। আমার কাছে আরো কিছু ঘটনা আছে। ঘটনা বলছি এই কারণে, স্টোরি মনের কল্পনা মাত্র, আর ঘটনা আমার মতে জীবনের কিছু ভয়ঙ্কর স্মৃতি। যাক, অনেক কষ্ট করে ঘটনাটা পড়ার জন্য ধন্যবাদ। তারপর তিনি তার নাম উল্লেখ করেছেন, রকিবুল মাহমেদ, এবং তিনি কোথা থেকে লিখেছেন সেটা আমি বললাম না। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে, যেহেতু বললাম যে বছরের শেষ আজকের এই এপিসোড ভূত এফএম এর, সো